ভারতের ব্যাংকিং ইতিহাসের অন্যতম বড় একটা জালিয়াতি আর তার মূল চক্রীকে দেশে ফেরানোর এক রুদ্ধশ্বাস আইনি লড়াই। আজ আমরা পিএনবি স্ক্যামের একেবারে গভীরে যাব আর পুরো ঘটনাটা বোঝার চেষ্টা করব। শুধু একবার ভাবুন অঙ্কটা, $1.8 বিলিয়ন। ভারতের অন্যতম পুরনো সরকারি ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যেদিন ঘোষণা করল যে তাদের সাথে এই বিশাল অঙ্কের জালিয়াতি হয়েছে, সেদিন গোটা দেশের সুমেয় ব্যবস্থায় যেন একটা কাঁপুনি ধরে গিয়েছিল। আর এই এত বড় একটা কেলেঙ্কারি পেছনে মূল মস্তিষ্ক হিসেবে যার নাম উঠে এলো, তিনি হলেন হীরা ব্যবসায়ী নীরব মোদি। তো চলুন গল্পের প্রথম পর্বে যাওয়া যাক, $1 বিলিয়ন ডাকাতি। ফিরে দেখি সেই সময়টা যখন এই কেলেঙ্কারি প্রথমবার সামনে আসে আর গোটা দেশকে একেবারে নাড়িয়ে দেয়। ঠিক 2018 সালের 14 ফেব্রুয়ারি পিএনবি যখন এই খবরটা সামনে আনল, তখন মনে হচ্ছিল যেন পুরো দেশের অর্থনৈতিক কাঠামোতেই একটা ভূমিকম্প হয়ে গেল। এখন প্রশ্ন হল, এত বড় একটা জালিয়াতি বছরের পর বছর ধরে চলল কি করে? ব্যাংকের কোড ভাঙার সেই গোপন রাস্তাটা কি ছিল? চলুন সেটাই জেনে নেওয়া যাক। ব্যাপারটা আসলে ঘটেছিল দুটো সিস্টেমের ফাঁক গলে। দেখুন, ব্যাংকের একটা হলো সিবিএস, মানে কোর ব্যাংকিং সিস্টেম। এটাকে বলতে পারেন ব্যাংকের পাকা খাতা, যেখানে সব হিসেব লেখা থাকে। আর আরেকটা ছিল সুইফট, একটা আন্তর্জাতিক মেসেজিং নেটওয়ার্ক। দুর্নীতিগ্রস্ত কর্মীরা এই সুইফটকেই বানিয়েছিল তাদের গোপন সুড়ঙ্গ। টাকা বিদেশে পাচার হয়ে যেত, কিন্তু পাকা খাতায় তার কোনো চিহ্নই থাকত না। তা এই স্ক্যামটা কাজ করত কিভাবে? দেখুন, কয়েকটা সহজ ধাপে ব্যাপারটা হতো। প্রথমত, বোঝাপড়া, মানে নীরব মোদির লোকজনের সাথে পিএনবির কিছু বড় কর্মকর্তার আতাত। এরপর তারা সুইফট সিস্টেমটাকে কাজে লাগাত, বিদেশে অন্য ব্যাংকগুলোকে ভুয়া গ্যারেন্টি পাঠাত। আর সবচেয়ে বড় চালাকিটা হলো, এই মেসেজগুলো কখনো ব্যাংকের মূল সিস্টেম মানে সিবিএসে রেকর্ডই করা হতো না। ফলে কি হলো, বছরের পর বছর ধরে টাকা পাচার হতে থাকল, অথচ ব্যাংকের খাতাপত্র একেবারে পরিষ্কার। এতক্ষণ তো আমরা পদ্ধতির কথা বললাম, কিন্তু এই পুরো ঝড়ের কেন্দ্রে কে ছিলেন? কে এই নীরব মোদি? এক কথায় বললে, একজন তারকা হীরা ব্যবসায়ী, যার নামিদামি শোরুম ছিল আর বিলাসবহুল জীবনযাত্রা। কিন্তু এই পরিচয়ের আড়ালেই চলছিল জালিয়াতি আর অর্থপাচারের খেলা। শেষে তার সেই সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ভারত থেকে তো তিনি পালিয়ে গেলেন, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এরপর শুরু হলো লন্ডনে এক লম্বা নাটকীয় আইনি লড়াই। ফেরারি থেকে কয়েদি হওয়ার সেই অধ্যায়। এই প্রত্যর্পণের কাহিনীটা কিন্তু বেশ দীর্ঘ। দেখুন, 2019-এর মার্চে লন্ডনে তাকে গ্রেপ্তার করা হলো। তারপর প্রায় 2 বছর পর 2021-এর ফেব্রুয়ারিতে ব্রিটেনের এক আদালত রায় দিল যে তাকে ভারতে ফেরাতে কোনো বাধা নেই। 2021-এর এপ্রিলেই ব্রিটেনের হোম সেক্রেটারি সেই আদেশে সইও করে দিলেন। কিন্তু নীরব মোদি হাল ছাড়েননি, আপিল করেন। আর সেই আপিলের চূড়ান্ত রায় আসে 2022-এর নভেম্বরে। আর এই পুরো আইনি লড়াইটা চলেছিল এক ঐতিহাসিক জায়গায়, রয়্যাল কোর্টস অফ জাস্টিস। মানে বুঝতেই পারছেন মামলাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। এখানেই ঠিক হচ্ছিল নীরব মোদির ভাগ্য। কিন্তু মজার ব্যাপার হল, শেষ যে আপিলটা করা হয়েছিল তার মূল ভিত্তি কিন্তু জালিয়াতি বা টাকা পাচার ছিল না, বরং লড়াইটা চলে গিয়েছিল একটা একেবারে অন্য দিকে। একটা জীবন মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল বিষয়টা, যার কেন্দ্রে ছিল নীরব মোদির মানসিক স্বাস্থ্য। তার আইনজীবীদের দাবি ছিল তিনি রিকারেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভুগছেন। এটা এমন একটা মানসিক অবস্থা যেখানে একজন মানুষ বারবার গভীর অবসাদে চলে যান আর তার মধ্যে আত্মহত্যার প্রবণতাও দেখা দেয়। আর এই দাবিটা কিন্তু শুধু মুখের কথা ছিল না, একাধিক সাইকিয়াট্রিস্ট এটা নিশ্চিত করেছিলেন। তো আদালতে দুপক্ষের মধ্যে জোরদার সওয়াল জবাব চলে। একদিকে নীরব মোদির আইনজীবীরা বললেন ভারতের জেলে গেলে তার ডিপ্রেশন আরও বাড়বে, এমনকি তিনি আত্মহত্যাও করতে পারেন। অন্যদিকে ভারত সরকার একেবারে গুছিয়ে তার জবাব দেয়। তারা আশ্বাস দেয় যে আর্থার রোড জেলের বিশেষ 12 নম্বর ব্যারাকে তাকে রাখা হবে। 24 ঘণ্টা ডাক্তার থাকবে, এমনকি কাছের যে হসপিটাল থেকে মনোবিদদের একটা টিমও থাকবে। শুধু তাই নয়, তাকে একজন সেলমেটও দেয়া হবে। আর তিনি চাইলে নিজের পছন্দের প্রাইভেট ডাক্তারের থেকেও চিকিৎসা নিতে পারবে। এই সমস্ত যুক্তি তর্ক, ডাক্তারি রিপোর্ট আর ভারত সরকারের দেয়া প্রতিশ্রুতির পর হাইকোর্ট অবশেষে তাদের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোয়। আদালতের রায়টা ছিল একেবারে সোজাসাপটা। সহজ কথায় বলতে গেলে আদালত মেনে নিয়েছে যে নীরব মোদির মানসিক সমস্যা আছে, আত্মহত্যার ঝুঁকিও আছে, কিন্তু সেই ঝুঁকিটা এতটাও বড় নয় যে তার জন্য প্রত্যর্পণের মতো একটা গুরুত্বপূর্ণ আইনি প্রক্রিয়াকে আটকে দেওয়া যায়। আসলে আদালত ভারত সরকারের দেওয়া আশ্বাসগুলোর উপর পুরোপুরি ভরসা রেখেছিল। তাদের মনে হয়েছিল ভারত যে বিস্তারিত প্ল্যানটা দিয়েছে তাতে নীরব মোদির মানসিক স্বাস্থ্য আর নিরাপত্তার সব রকম খেয়াল রাখা সম্ভব। আর এর ফলেই আপিল খারিজ হয়ে যায়, অর্থাৎ যুক্তরাজ্যে নীরব মোদির শেষ আইনি চেষ্টাও ব্যর্থ হল।
তাকে ভারতে ফেরানোর পথে সবচেয়ে বড় যে বাধাটা ছিল সেটা সরে গেল। তো আপিল তো খারিজ হল, কিন্তু প্রশ্নটা হলো এরপর কি? একটা বড় আইনি লড়াইয়ের পর্দা নামল ঠিকই, কিন্তু মূল গল্পটা তো এখনো শেষ হয়নি। আর তাই শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে দাঁড়াচ্ছে, পিএনবি স্ক্যামের এই কিংপিন নীরব মোদি কবে শেষ পর্যন্ত ভারতে এসে বিচারের মুখোমুখি হবেন? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।